করে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে দেশের প্রচলিত বা বিদ্যমান আইন, এবং যদি মনে করেন যে স্পিডি ট্রায়াল করা দরকার বা আরো বিচারাঙ্গ, সেদিন দেখছিলাম যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আদালত, সে আদালত সংস্কার করা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোর দীর্ঘসূত্রিতা মানুষ প্রত্যাশা করে না। প্রায় 1551 জন বা 81 জন মানুষের রক্তের বিনিময়ে যে দেশ, সেই দেশে বসে বসে যে আমি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাই পারলো না, আর ওনারা কি করে, গোয়েন্দা সংস্থা দুর্বল হয়ে গেছে, এই সমস্ত অধ্যত্বপূর্ণ কথা যারা বলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখানে অনেকের কি হতো আমি জানি না, ইরান ভাই তো অনেকবার জেলে গেছেন, আমরা জেলে যাইনি, শিক্ষক হওয়ার জন্য হয়তো বেঁচে গেছি, কিন্তু আমাদের কিন্তু ঝুঁকি ছিল। আমরা আজকে যেভাবে কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস কিন্তু দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল। সেটি হলো যে 5 কোটি টাকা, একটু পরেই বলি, আমি জীবনে কখনো 1 কোটি টাকাই চোখে একসাথে দেখিনি, দেখার সৌভাগ্য হয়নি। এই আমি শুধু এতটুকু বলি যে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এই বর্তমান বাস্তবতা, প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে অতীতকে উনি ডিলিট করে দিয়েছেন, নতুন করে করছেন। আমরা তো ওই জন্যই লড়াই করেছিলাম যে গত 18 বছর আওয়ামী লীগ যে সমস্ত অপকর্মগুলো করেছে সেগুলো একেবারেই ব্লক করে উনি দেবেন এবং নতুন বাংলাদেশ করবেন, যে বাংলাদেশে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এরকমটাই কিন্তু জাতির প্রত্যাশা। জাতির খুব বেশি প্রত্যাশা নয়, জাতি একটু নাগরিক নিরাপত্তা চায়, জাতি একটু চায় যে আওয়ামী লীগ এই গর্তের ভেতর থেকে বের হয়ে হুমকি ধামকি দেবে, এগুলো শুনতে চায় না জাতি। আমার ইরান ভাই উনি রাজনীতি করেন, উনি যথার্থই বলেছেন যে সমস্ত যে এর পরিবর্তে বি, বি পরিবর্তে সি, আমি এ বি তো পরিবর্তন হতেই হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি একজন চাঁদাবাজির পরিবর্তে আর একজন চাঁদাবাজ চাই না, আমি একজন খুনির পরিবর্তে আর একজন খুনি আমি চাই না, আমি একজন মাস্তানের পরিবর্তে আর একজন মাস্তান চাই না। কিন্তু রাজনীতির পট পরিবর্তন কিন্তু রাজনৈতিক দলের মধ্যেই হতে হবে, এর বাইরে যাওয়ার আমাদের কিন্তু সুযোগ নেই। কারণ মাঠের রাজনৈতিক বৃহৎ শক্তি দুটি, একটি হলো আওয়ামী লীগ, একটি বিএনপি। কালকে বিএনপির মহাসচিব অত্যন্ত স্পষ্ট করে পরিষ্কার করেছেন একটি বক্তব্যে, যে সেটি হলো যে ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে, ওনারা আওয়ামী লীগ রাজনীতি এই দেশে করুক, তবে সুষ্ঠু রাজনীতি করুক, গ্রহণযোগ্য রাজনীতি করুক, মানুষের জন্য রাজনীতি করুক, এটিও ওনারা চান। আমি মনে করি রাজনীতির জন্য একটি ভালো পজিটিভ দিক, এবং ইতিমধ্যেই কিন্তু মানুষ খুঁজে পেলেন, পজিটিভ দিক কিভাবে খুঁজে পেলেন? এখনো যারা আহত আছে, এখনো হসপিটালে কাতরাচ্ছে, এখনো যাদের সন্তান মারা গেছে তারা কাতরাচ্ছে। আমি বলছি যে পজিটিভ দিক এটি, হ্যাঁ পজিটিভ দিক হলো এটি যে আপনি খুনিদেরকে বিচার করবেন। এই বিচারটা অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ মনে করে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে দেশের প্রচলিত বা বিদ্যমান আইন, এবং যদি মনে করেন যে স্পিডি ট্রায়াল করা দরকার বা আরো বিচারাঙ্গ, সেদিন দেখছিলাম যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আদালত, সে আদালত সংস্কার করা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোর দীর্ঘসূত্রিতা মানুষ প্রত্যাশা করে না। মানুষ প্রত্যাশা করে যে আইন তার সঠিক প্রয়োগ করবে, আইন অঙ্গন নির্মোহভাবে কাজ করবে। করলে হাসিনা আপনি যে কষ্টের কথা ঠিক সিদ্ধান্ত নিচ্ছে, সীমান্ত দিয়ে সব পার হয়ে গেল, শেখ হাসিনা পালানোর সাথে এটি তো বড় প্রশ্ন, এটি তো আমাদের বড় প্রশ্ন, কি করে বেনজির পালিয়ে গেল? এতগুলা টাকা চুরি করে পালিয়ে গেছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছে যে একটি মারলে একটি যায়, বাকিটি থাকে, তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এখন ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, ইকো পার্কে ঘুরে বেড়ায়, দাড়ি শুভ্র দাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। তারপর আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি একসময় তথ্যমন্ত্রী ছিলেন, গুজবের মানে কি বলবো একেবারে অন্যতম হোতা, সেই মন্ত্রী কি করে বেলজিয়াম থেকে সাক্ষাৎকার দেন? এগুলো তো আমাদের প্রশ্ন। আমরা কি করে তারা দেশ ত্যাগ করলো, কি করে ইমিগ্রেশন ত্যাগ করলো, এগুলা তো অন্তর্বর্তীকালীন সরকারকে এগুলো জনগণের প্রশ্নের জবাব দিতে হবে, জনগণের প্রশ্নের মুখোমুখি হতে হবে, এটা তারা দেখবেন। আরেকটি কথা হলো যে সংস্কার ছাড়া তো কোনো বিকল্প নেই হাসিনা পাওয়াদের সাথে। আমরা যে বিষয়গুলো চাই, এখনো আওয়ামী লীগের লোক কেন ঢুকছে দেখেন, এখনো আওয়ামী লীগের লোকেরা ভাইস চ্যান্সেলর হয়, দুঃখ কষ্টে খুব খারাপ লাগে। এখনো আওয়ামী লীগের শিক্ষামন্ত্রীর সাথে বসে অট্টহাসি হাসতেছে, তারা ভাইস চ্যান্সেলর হয়ে যাচ্ছে। কারা করছে? না, করছে তো অন্তর্বর্তী সরকারই করছে, এটা তো অন্য করার তো কারো ক্ষমতা নেই। কারণ ইরান ভাইও নিয়োগ দিতে পারবে না, হাসিনা আমিও নিয়োগ দিতে পারবো না, তো সরকারের অর্গানগুলো। কিন্তু এটি তো বাস্তবতা যে গত 18 বছরে প্রশাসন যন্ত্রটাকে যেভাবে কবজা করা হয়েছিল, আমরা এবারের সরকারে দেখলাম যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের 1 রাতে বা 2 রাতে বা 3 রাতে একটা বড় ধরনের কিন্তু সিগন্যাল চলে যায় পুলিশ বাহিনীতে,
বা প্রশাসনে, সেই সিগন্যালটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। আর দেখিনি বলেই কিন্তু আমরা এই 5 কোটি 6 কোটি টাকার গল্প শুনছি, বা আমরা এগুলো গল্প করি। বাস্তবটা আজকে সমন্বয়কদেরও সম্পর্ক আছে এরকমটা তো বলা হচ্ছে যে ওনাদের সাথে সমন্বয়ক এগুলো কমিশন, এগুলো হ্যাঁ, এটা আমরা মিডিয়াতে কিছু। আমি এইভাবে, যেহেতু আমার কাছে কোনো তথ্য নাই, আমি আশা করতে চাই যে একটি কমিশন গঠিত হয়েছে আজকে, যেটা আমরা পত্রিকায় দেখলাম, যে সার্বিক বিষয়টা দেখার জন্য। আমি মনে করি এই কমিশনে কিছু ভালো লোক আছেন, নিশ্চয়ই ভালো লোক আছেন, তারা এটার সত্যতা যাচাই করে বা তথ্য প্রমাণ সহ জাতির সামনে দেবেন। এবং এই সমস্ত অপরাধী ব্যক্তি যারা প্রায় 1551 জন বা 81 জন মানুষের রক্তের বিনিময়ে যে দেশ, সেই দেশে বসে বসে যে আমি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাই পারলো না, আর ওনারা কি করে, গোয়েন্দা সংস্থা দুর্বল হয়ে গেছে, এই সমস্ত অধ্যত্বপূর্ণ কথা যারা বলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে যদি আইনের আওতায় আনা না যায়, তাহলে এই যে বিপ্লবের কথা বলি, এই যে সংগ্রামের কথা বলি, দ্বিতীয় স্বাধীনতার কথা বলি, এই কথাগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এবং মোটা দাগে ইরান ভাইরা এখন বলছেন, কয়দিন পরে সাধারণ মানুষ বলবে, তারপরে গোটা জাতি বলবে। সেটি বোধহয় আমাদের কাছে প্রত্যাশিত নয়। আমরা ওই যে বললাম, যেটি প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করলেন, যে আমরা অতীতে ফিরে যাব না, সামনে তাকাবো। সামনেতে অতীতের প্রেতাদেরকে দেখতে পাচ্ছি তো আমরা। এই যে টাকার যে কাহিনী পত্রিকায় আসলো, এরা কি বর্তমান বাংলাদেশের? এরা তো অতীত বাংলাদেশের প্রেতার, তারা এই কাজগুলো করছে। তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। এবং বিচারালয়, এই যে মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি আইনাঙ্গনে, এটা আইনের একটা ব্যাখ্যা কালকে আইন মন্ত্রী, আইন উপদেষ্টা উনি দিয়েছেন, যে উনি যদি ইয়ের মতো, কি বলে, আমাদের শফিক রেহমানের মতো যদি উনি আইনের ব্যাখ্যায় উনি যাইতেন, তাহলে উনি কালকে পেয়ে যেতেন। আমি এই আইনের ব্যাখ্যা যেহেতু জানি না, আমি কমার্সের মানুষ, আমি ওই ব্যাখ্যাতেও যাব না। তবে মানুষ এই মাহমুদুর রহমানের মতো লোকদেরকে 1 সেকেন্ড জেলখানায় দেখতে চায় না। এটি বাংলাদেশের বোধহয় এক ধরনের বাস্তবতা তৈরি হয়ে গেছে, যে মানুষটি লড়াই করেছেন লেখনির মাধ্যমে, কুষ্টিয়াতে নির্মমভাবে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কথা বলেছেন জাতির পক্ষে, সংগ্রামের পক্ষে, সেই সমস্ত মানুষদেরকে যদি আজকেও যদি এই ধরনের অসত্য এবং মিথ্যা মামলায় জেলে যেতে হয়, সেটা তো নতুন বাংলাদেশের চেতনার সাথে যায় না, সেটা তো এই বৈষম্য বিরোধী বাংলাদেশের চেতনার সাথে যায় না। অতএব এগুলো তো বলতে হবে। তবে হাসিনা বা কষ্ট হয় এই সমস্ত টিভি নিউজ, এই সমস্ত ইস্যু নিয়ে কথা বলতে প্রচন্ড রক্তক্ষরণ হয়। কারণ যদি 5 তারিখ না হতো, এখানে অনেকের কি হতো আমি জানি না। ইরান ভাই তো অনেকবার জেলে গেছেন, আমরা জেলে যাইনি, শিক্ষক হওয়ার জন্য হয়তো বেঁচে গেছি, কিন্তু আমাদের কিন্তু ঝুঁকি ছিল। আমরা আজকে যেভাবে কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস কিন্তু দম বন্ধ হওয়া একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল। সেই বাংলাদেশে কেন এখন পর্যন্ত এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোকেরা, এই সমস্ত তাজা প্রাণ যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ তৈরি করার জন্য অকাতরে জীবন বিলি দিয়ে গেলেন, তারা দেশে তাদের সরকার দেশে থাকা অবস্থায় আজকে এই সমস্ত কালপিটরা, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, যারা এই 1551 জন সন্তানকে, মানুষকে হত্যা করলো, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ইন্টারভিউ দিয়ে বেড়াই আমাদের ওই পার্কে বসে বসে। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা তো সংক্ষুব্ধ করবে জাতিকে। এবং এর জন্য তো মানুষ যদি আইন উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি প্রশ্ন করেন, তাহলে এটি আমি মনে করি ওনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনটি নয়, ওনারাও বিব্রত বোধ করেন। ওনাদেরকে কেন প্রশ্ন করবেন আপনি? কেন সেনাপ্রধানকে প্রশ্ন করবেন? কেন দেখেন, আমি ওনাকে কেন বাদ রাখবেন? 8 তারিখ পর্যন্ত কারা কারা পালিয়েছে আমরা কি জানি? আমি বলছি, সেনাপ্রধান কিন্তু পরিচালিত হচ্ছে রাষ্ট্র সরকার প্রধানের নিয়ন্ত্রণে, এবং সেনাপ্রধানের যে মন্ত্রণালয়, সেটা হলো যে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত আমাদের বোধহয় সম্ভবত মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আছেন। তারপরে সেনাবাহিনীকে দায়িত্ব করার দরকার নেই, আপনি তো মন্ত্রণালয়ের দায়িত্ব, তা আপনি এক্সিকিউটিভ হিসাবে আপনার প্রতি রাষ্ট্রের এই দায়িত্বগুলো আছে, যে কি করে পালালো এই সমস্ত বড় বড় অপরাধীগুলা। অতএব এই জন্য আমি সেনাবাহিনীর প্রধানকে আমি দোষারোপ করতে চাই না। আমি চাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন, শপথ নিয়েছেন দেশের অখণ্ডতা, স্বাধীনতা এবং এই সমস্ত বিচার আচার করার জন্য, সংস্কার করার জন্য, তাদেরকে আমি বলতে চাই বিনয়ের সাথে, যে জাতি বিশ্বাস করে, জাতি অনেক আস্থা রেখে আপনাদের প্রতি এই গুরু দায়িত্বটা দিয়েছে। আপনারা সততার সাথে নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন, এবং আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে রাজনৈতিক দলের কাছে, যে দল মানুষ ভোট দেবে, যদি নির্বাচিত সরকারের কাছে, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যদি একটি সুষ্ঠু প্রক্রিয়া নির্ধারণ করে একটি ক্ষমতা হস্তান্তর করা যায়, সেটি বোধহয় জাতির জন্য সবচেয়ে বড় স্বস্তিদায়ক একটি ব্যাপার হবে। হাসিনা, ধন্যবাদ আপনাকে।